We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। গুরগাঁওয়ের এক বহুতলে সাফাই কর্মীর কাজ করতেন মালদার বাসিন্দা মোহাম্মদ শাহিন শাহ। 16 বছর ধরে সেখানেই থাকতেন, কিন্তু সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের ওপর বেড়ে চলা হেনস্থার কারণে বাড়ি ফেরার কথা ভাবছিলেন। তার আগেই এক রহস্যজনক পরিস্থিতিতে সেই বহুতলের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। হরিয়ানা পুলিশ যখন এটিকে দুর্ঘটনা বলে দাবি করছে, তখন শাহিন শাহর পরিবারের দৃঢ় সন্দেহ তাকে খুন করা হয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বাসিন্দা মোহাম্মদ কবিরের অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর। হরিয়ানায় পুলিশের হাতে শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি তকমা দিয়ে এমন মারধর করা হয় যে তার পা ভেঙে যায়। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, শাহিন শাহ বা কবিরের মর্মান্তিক পরিণতি আসলে অনেক বড় আর ভয়ঙ্কর এক নকশার ছোট্ট অংশ। গত কয়েক মাস ধরে ভারত জুড়ে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা থেকে দিল্লি, এক নতুন ধরনের বাঙালি পেটাও শুরু হয়েছে। লক্ষ্য গরিব পরিযায়ী বাঙালি শ্রমিক, যাদের অধিকাংশই মুসলমান। তাদের ভাষা শুনে, তাদের পেশা দেখে, তাদের দারিদ্র্যকে পুঁজি করে এক ঝটকায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে। বৈধ পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পোড়া হচ্ছে, মারধর করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে পশ্চিমবঙ্গকে ঘিরে। যে বাংলা একসময় আজ যা ভাবে ভারত তা ভাবে কাল, যে বাংলার মাটি থেকে নবজাগরণ, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের ঝড় উঠেছিল, সেই বাংলায় আজ এমন নিস্তব্ধতা কেন? যখন নিজেদেরই ভাষাভাষী, নিজেদেরই রাজ্যের গরিব মানুষগুলো ভিন রাজ্যে পরিকল্পিত আক্রমণের শিকার, তখন বাংলার শিক্ষিত নাগরিক মধ্যবিত্ত অর্থাৎ ভদ্রলোক সমাজের প্রতিবাদ কোথায়? রাত দখল, রাস্তা দখল কোথায়? যেটুকু যা প্রতিবাদ হচ্ছে তা মূলত রাজনৈতিক দলের তরজা আর কয়েকটা বিচ্ছিন্ন বিবৃতিতে সীমাবদ্ধ। রাস্তায় নেমে গণ আন্দোলনের সেই চেনা ছবিটা উধাও। সত্যি কি বাঙালি ভদ্রলোকের প্রতিবাদী চেতনা কেবল তখনই জাগ্রত হয় যখন বিপদ তাদের নিজেদের দোরগোড়ায় এসে কড়া নাড়ে? এই নীরবতা কি আসলে শ্রেণী, ধর্ম এবং ভৌগোলিক দূরত্বের এক যোগফল, যা আজকের বাংলার সমাজকে এক অদৃশ্য কিন্তু দুর্ভেদ্য দেওয়ালে ভাগ করে দিয়েছে? মহারাষ্ট্রে কর্মরত বাংলা শ্রমিকদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদের পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। হরিয়ানায় তো পরিস্থিতি আরো ভয়াবহ। সেখানে ডিটেনশন ক্যাম্পে শুধু আটকই নয়, খাবার না দেওয়া এবং অকথ্য অত্যাচারের অভিযোগও উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি বাঙালিভাষী মুসলিম পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে। অনেক ভারতীয় নাগরিককেও যথাযথ প্রক্রিয়া ছাড়াই অবৈধ দেগে দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলি প্রমাণ করে যে এটা নিছক আইন প্রয়োগের বিষয় নয় এবং একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিশানা করার ছক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ঘটনাকে ভাষাগত সন্ত্রাস, লিঙ্গুইস্টিক টেরর বলেছেন, আর এর প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি নিজে বোলপুর এবং ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিলে হেঁটেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহারাষ্ট্রের মতো রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়ে আটক শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া এবং ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আর এসব করেই তৃণমূল কংগ্রেস নিজেদেরকে বাঙালি পরিচয় ও গর্বের একমাত্র সেভিয়ার, এক রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তাদের যুক্তি স্পষ্ট, বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায় না এবং দেশের যে কোনো প্রান্তে কাজ করার অধিকার
প্রত্যেক ভারতীয় নাগরিকের আছে। এদিকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায়, কোনো হিন্দু বা জাতীয়তাবাদী মুসলিম বাঙালির গায়ে হাত দেবার সাহস কারো নেই। এই উক্তিটির ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিভাজনের রাজনীতি। এর মাধ্যমে বিজেপি এক বার্তা দিতে চাইছে, যাদের উপর অত্যাচার হচ্ছে তারা প্রকৃত বা জাতীয়তাবাদী বাঙালি নয়, এরা আসলে ছদ্মবেশী বাংলাদেশী, যারা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। আসলে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা বা অধিকার এখানে গৌণ। মূল লড়াইটা চলছে বাঙালি পরিচয়ের সংজ্ঞা নির্ধারণ নিয়ে। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। বিজেপি ধর্মীয় এবং রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বাঙালি সমাজকে আমাদের হিন্দু ও জাতীয়তাবাদী মুসলিম এবং ওদের অনুপ্রবেশকারী এই দুই ভাগে ভাগ করতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে ভাষার ভিত্তিতে এক বৃহত্তর বাঙালি উপজাতীয়তাবাদের আবেগ উস্কে দিচ্ছে। কিন্তু এগুলো তো অনেকবার আলোচনা করেছি। যেটা নতুন সেটা হলো সিভিল সোসাইটির এক হিরণ্ময় নীরবতা। পশ্চিমবঙ্গের নাগরিক মধ্যবিত্তের এই অদ্ভুত নীরবতাকে বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। কারণ ভদ্রলোক শুধু একটি অর্থনৈতিক শ্রেণী নয়, এটা একটা ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক ধারণা, যা ডিএনএতে আত্মপরিচয় এবং বিচ্ছিন্নতা ওতপ্রোতভাবে জড়িত। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাংলায় এক নতুন অভিজাত শ্রেণীর জন্ম হয়, যারা ভদ্রলোক নামে পরিচিতি পায়। মূলত ব্রাহ্মণ, বৈদ্য এবং কায়স্থ এই তিন উচ্চবর্ণের মানুষজনকে নিয়েই এই শ্রেণী গড়ে উঠেছিল। ইংরেজি শিক্ষা, ব্রিটিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা, জমিদারি বা চাকরি থেকে পাওয়া অর্থনৈতিক সচ্ছলতা আর এক ধরনের পরিশীলিত ভদ্র আচরণ ছিল তাদের পরিচয়ের মূল ভিত্তি। এই ভদ্রলোকেরা নিজেদেরকে সাধারণ মানুষ বা ছোট লোকেদের থেকে সচেতনভাবে আলাদা রাখতেন। তাদের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এবং সাংস্কৃতিক মূল্যবোধ ছিল ভিন্ন। এবং ঊনবিংশ শতাব্দীর বঙ্গীয় নবজাগরণের পুরোধা ছিলেন তারাই। সমাজ সংস্কার থেকে শুরু করে সাহিত্য, শিল্প, বিজ্ঞান সব ক্ষেত্রেই তাদের নেতৃত্বে এক যুগান্তকারী পরিবর্তন আসে। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনের প্রায় সমস্ত কাণ্ডারী ছিলেন এই ভদ্রলোক শ্রেণীভুক্ত। পরবর্তী সময় ভারতের স্বাধীনতা সংগ্রামেও তাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। স্বদেশী আন্দোলন থেকে বিপ্লবী কার্যকলাপ সবেতেই ভদ্রলোক শ্রেণীর শিক্ষিত যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই ঐতিহাসিক উত্তরাধিকারী ভদ্রলোক সমাজকে এক ধরনের বৌদ্ধিক ও নৈতিক শ্রেষ্ঠত্বের আত্মধারণা দিয়েছে। কিন্তু এই উজ্জ্বল ছবির এক অন্ধকার দিকও রয়েছে। ভদ্রলোকেরা নিজেদের শ্রেণীগত স্বার্থরক্ষার বিষয়ে বরাবরই অত্যন্ত সচেতন ছিলেন। ভদ্রলোকেরা যখন ব্রিটিশদের কাছ থেকে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছিলেন, তখন তারা সাধারণ মানুষের জন্য প্রাথমিক শিক্ষার প্রসারের বিরোধিতা করেছিলেন। কারণ তারা ভয় পেতেন শিক্ষার গণতন্ত্রীকরণ হলে প্রশাসন ও চাকুরিতে তাদের একচেটিয়া অধিকার খর্ব হবে। এই এরাই সাঁওতাল বিদ্রোহের নিন্দা করেছেন, তাদের বর্বর বলেছেন। অর্থনৈতিকভাবেও তাদের সঙ্গে সাধারণ মানুষের, বিশেষ করে কৃষক শ্রেণীর এক বিরাট ব্যবধান ছিল। ভদ্রলোকেদের অনেকেই ছিলেন অনুপস্থিত জমিদার, যারা শহর থেকে গ্রামের জমির খাজনার উপর নির্ভর করে জীবনযাপন করতেন। ভদ্রলোকেরা জমির আয় দিয়ে জীবনযাপন করতেন, কিন্তু কখনো কৃষি ব্যবসার আয়োজন করেননি। উৎপাদন এবং বিনিয়োগের প্রক্রিয়ার ব্যাপারে তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না। এই অর্থনৈতিক বিচ্ছিন্নতা তাদের মধ্যে সাধারণ শ্রমজীবী মানুষের জন্য এক ধরনের উদাসীনতা তৈরি করে। রাজনৈতিকভাবেও যখনই তাদের আধিপত্য বিপন্ন হয়েছে, ভদ্রলোক শ্রেণীর একাংশ নিজেদের স্বার্থে সাম্প্রদায়িকতার আশ্রয় নিতেও দ্বিধা করেনি। বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন মুসলিম ও তপশিলি জাতিদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়, তখন নিজেদের রাজনৈতিক প্রতিপত্তি হারানোর ভয় তাদের একাংশ হিন্দুত্ববাদী রাজনীতির দিকে ঝোঁকে, যা পরবর্তীকালে বাংলার সাম্প্রদায়িক বিভাজনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ফিরছি আরো একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এবারে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেখলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার প্রতি আজকের ভদ্রলোক শ্রেণীর উদাসীনতাকে কোনো আকাশ থেকে পড়া ঘটনা নয়,
বরং এটাই তাদের ঐতিহাসিক শ্রেণী চরিত্রেরই এক আধুনিক প্রকাশ। এই চরিত্র হলো আত্মকেন্দ্রিকতা, সাধারণ মানুষ থেকে নিজেদের বিচ্ছিন্ন ভাবা এবং মূলত নিজেদের শ্রেণীগত স্বার্থ বিপন্ন হলেই রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ইচ্ছে দিয়েই তৈরি। আজকের পরিযায়ী শ্রমিকেরা তাদের চোখে সেই ঐতিহাসিক কৃষক বা ছোটলোক শ্রেণীরই আধুনিক প্রতিচ্ছবি, যাদের সঙ্গে তাদের কোনো সামাজিক, অর্থনৈতিক বা মানসিক যোগসূত্র নেই। তাই তাদের এই নীরবতা কোনো ব্যতিক্রম নয়, বরং তাদের ঐতিহাসিক পরিচয়ের এক স্বাভাবিক পরিণতি। মনে করুন 2019-20 সালের সিএ এনআরসি বিরোধী আন্দোলনের কথা। এই বাবু বাঙালিরাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল। আজ তাদের সেই ভূমিকা প্রায় অদৃশ্য। তখন কলকাতা প্রতিবাদের এক অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। পার্ক সার্কাস ময়দান থেকে শুরু করে কলেজ স্ট্রিট, যাদবপুর, প্রেসিডেন্সি, সর্বত্র ছাত্র, যুব, বুদ্ধিজীবী এবং সাধারণ মধ্যবিত্ত মানুষ রাস্তায় নেমেছিলেন। এই আন্দোলন ছিল মূলত স্বতঃস্ফূর্ত এবং এর প্রধান চালিকা শক্তি ছিল নাগরিক সমাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেমন মিছিল করেছে, তেমনি কংগ্রেস ও বামেরাও একসঙ্গে পথে নেমেছে। এই প্রতিবাদের মূল সুর ছিল সংবিধান বাঁচাও, ধর্মনিরপেক্ষতা রক্ষা করো, অর্থাৎ এক সার্বজনীন আদর্শের লড়াই। এর ঠিক বিপরীতে রয়েছে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনা। না, রাস্তায় নেমে গণ আন্দোলনের কোনো চিহ্নই নেই। যে ছাত্র সমাজ সিএ এনআরসির সময় উত্তাল হয়েছিল, তারা আজ আশ্চর্যজনকভাবে নীরব। এনআরসি সিএ ছিল এক আমলাতান্ত্রিক বিভীষিকা, যা ভদ্রলোক বাঙালিদের নাগরিকত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারত। দ্বিতীয়ত, ওটা ছিল তাদের বহু চর্চিত ধর্মনিরপেক্ষ ও উদারপন্থী আত্মপরিচয়ের ওপর এক আদর্শগত আঘাত। তৃতীয়ত ছিল তাদের কল্পনার ভারত ধারণাটার ওপর আক্রমণ। এক্ষেত্রে সম্ভাব্য শিকার ছিলেন আমরা সবাই, অর্থাৎ ভদ্রলোক শ্রেণী নিজেদেরকেই এই বিপদের অংশীদার বলে মনে করেছিল। কিন্তু এই পরিযায়ী শ্রমিকেরা বাঙালি ভদ্রলোক শ্রেণী থেকে একাধিক মাপকাঠিতে একেবারেই আলাদা। তাদের মধ্যে রয়েছে শ্রেণীর বিভেদ, দিনমজুর বনাম চাকুরিজীবী, ভৌগোলিক বিভেদ, মালদা, মুর্শিদাবাদের মতো গ্রামীণ জেলা বনাম কলকাতা, আর অনেক ক্ষেত্রে ধর্মের বিভেদও। কারণ নির্যাতিতদের একটি বড় অংশ বাঙালি মুসলমান। এই বিভাজনগুলোই এই ভদ্রলোক বাঙালিদের পথে নামতে অনুপ্রেরণা যোগাচ্ছে না, যা তারা পেয়েছিল আরজি করের মতো এক কলকাতার বড় মেডিকেল কলেজে এক ডাক্তারের ধর্ষণ আর মৃত্যুতে। সেই আবেগ আজ অনুপস্থিত। এই নীরবতা কেবল একটি নৈতিক স্খলন নয়, এটি একটি মারাত্মক কৌশলগত ভুলও বটে। আজ যে অস্ত্র সবচেয়ে দুর্বল মানুষটার বিরুদ্ধে শানিত হচ্ছে, কাল সেই একই অস্ত্র যে ভিন্ন মতাবলম্বী উদারপন্থী শহুরে ভদ্রলোকের দিকেই ঘুরে আসবে না, তার কোনো নিশ্চয়তা নেই। যখন রাষ্ট্র নির্বিচারে অপর চিহ্নিত করার ক্ষমতা অর্জন করে, তখন কেউই আর নিরাপদ থাকে না। সুতরাং আজকের এই নীরবতা হয়তো ভবিষ্যতের এক বড় বিপদের আগাম বার্তা। যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক পরিকাঠামো ভদ্রলোক শ্রেণীকে সুরক্ষা দেয়, এই উদাসীনতা সেই পরিকাঠামোর ভিত্তিকেই ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। হয়তো তারা সত্যি সেই দিনের অপেক্ষায় আছে, যেদিন আঘাতটা তাদের নিজেদের গায়ে এসে পড়বে। আর সেদিন যখন তারা রাস্তায় নামবে, অবশ্য তখন পাশে দাঁড়ানোর জন্য হয়তো আর বিশেষ কেউ অবশিষ্ট থাকবে না। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens